হ্যাঁ, আপনিও গ্যাংটক? ও মালদা থেকে। হ্যাঁ, আগে ঘুরেছো? গ্যাংটক তোমার শিলিগুড়ি থেকে 110 কিলোমিটার। এখান থেকে তো 160 শিলিগুড়ি। এখানে শিলিগুড়ি তোমার 100 যদি বাইপাস, সবগুলো বাইপাস যাও, বাইপাস যাবো সব? চালকলা হয়ে দিয়ে যাও, মানে আমি এটা দিয়ে বেরোবো? সোজা বেরোয় যাবা, একদম সোজা রুট সেবক, সেবক সোজা উঠে যাবা গ্যাংটক। সোজা সেবক, সেবক কনেকশন ব্রিজ ডান দিকে, বাদিকে সোজা উঠে যাবা, একদম সোজা 110 কিলোমিটার। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আবার ডান দিকে একটা চেকপোস্ট করবে, ওই নিচে নেমে যাবা, ডান দিকে চলে গেলে আবার তোমার কালিম্পং চলে যাবা, ডান দিকে চলে গেলো কালিম্পং। না, কালিম্পং যাবো না আমরা। নামে ওই রাস্তা ধরে সোজা যাবে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। কোন তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? কেমন? আজকের জার্নি শুরু হচ্ছে রায়গঞ্জ থেকে। কালকে রাত্রে আমাদের 8:30 বেজে গেছিলো পৌঁছাতে, তাই আমরা রায়গঞ্জ থেকে আর বেশি দূর এগোইনি। শিলিগুড়ি থেকে রায়গঞ্জেই শহরে ঢুকে সেখানে একটা হোটেল নিয়ে থেকে গেছিলাম। ওই রায়গঞ্জে নটরাজ হোটেল বলে, ওখানে আমাদের 2টো রুম নিতে হয়েছিল। একটা রুমে ওর পুষ্পেন্দু ওর স্ত্রী ছিল, আর একটা রুমে আমার 3 জন ছিল। তো 2টো রুম মিলে 1500 টাকা ভাড়া নিল। আমাদের রুম দুটো দারুণ ছিল। আর খাওয়া দাওয়া আমরা বাইরে থেকে করে নিয়েছিলাম। কিছু খাওয়ার ছিল আর কিছু খাবার কিনে নিয়েছিলাম। রাত্রে সবাই খাওয়াই হয়ে গেছিলো ওখানে রুমের ভেতরে। তো আজকে বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো আজকে বন্ধুরা আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। গ্যাংটক এখান থেকে 270 কিলোমিটার, আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 170। শিলিগুড়ি থেকে গ্যাংটক 100। তো গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে 6 ঘন্টা লাগবে, কিন্তু এই শিলিগুড়ি পর্যন্ত রাস্তা যথেষ্ট ভালো। হাইওয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাবো, যেটা দারুণ রাস্তা। দেখা যাক কত কম সময়ের মধ্যে। আমাদের টার্গেট আছে 3:30 4টার মধ্যে পৌঁছে যাওয়ার। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এই সময়টা এই রোডে প্রচণ্ড জ্যাম, প্রচুর বাইক ও গাড়ি। কিছু করার নেই, অফিস টাইম 10টা বাজে এখন। আমাদের বেরোনোর কথা ছিল 9টায়, 1 ঘন্টা লেট হবে, কারণ এটা আমাদের প্রথম ট্যুর। কোনো অভিজ্ঞতা নেই। ব্যাগ গোছাতে ব্যাগ বাইকে লাগাতে আরে সময় চলে গেছে। মতো কথা, ঘুম থেকে উঠতেই দেরি। আসল কথাটা ওঠে এইটা, আমাদের সবাই ঘুম থেকে উঠতে 8টা 8:30 বেজে গেছে। তো আজকে আমরা এই প্রথম টোল গেট ক্রস করছি। কালকে বাড়ি থেকে বেরোনোর পর মোট 9টা টোল পেরিয়েছি। আজকে এটা নিয়ে 10টা। क्या बोल रहे थे भाई? চল ভাই চল, আজকে 270 কিলোমিটার যেতে হবে, অনেকটা রাস্তা। ফোনটা রেখে দিলাম, কারণ আজকে শিলিগুড়ি পর্যন্ত এই একটাই রাস্তা, তাই কোনো গুগল ম্যাপের প্রয়োজনও নেই। কালকে রাস্তাতে প্রচণ্ড ধুলো ছিল, তাই জ্যাকেটের পুরো হালত খারাপই হয়ে গেছে। মোটামুটি পরিষ্কার করে ওটাতে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি।
ওপরে রেনকোটটাই পরে নিয়েছি। এটাতে ধুলো লাগলে কোনো অসুবিধা নেই। আমি কালকে বাড়ি থেকে বেরোনোর সময় 1200 টাকা পেট্রোল ঢুকিয়েছিলাম। ওটাতে আমার বাইকে ছিল মোটামুটি 2-3 লিটার ছিল। কালকে এসেছিলাম 560 কিলোমিটার, তারপরেই রিজার্ভ হয়ে যায়। আজকে 1500 টাকা পুরো পেট্রোল সে ট্যাঙ্কি ফুল করে নিয়েছে 1500 টাকা পেট্রোল ঢুকিয়ে। অনেক দিন পর একটা হাই স্পিড চেক করলাম, 130 পর্যন্ত উঠলো। বাইকে এরকম লোড আছে তাও 130 পর্যন্ত উঠে গেছে। আরও উঠতো, কিন্তু আর বেশি জোরে টানলাম না, পিছনে মনে ভয় পেয়ে যাচ্ছে। এই যে তো বন্ধুরা, আমরা যত শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি মনে হয় যেন ঠান্ডাটা বেড়ে যাচ্ছে। এই দেখো ফ্লাইওভার থেকে নিচের ভিউটা দেখো, দারুণ লাগছে। পিছন থেকে সূর্যের আলো, সামনে থেকে এই দুর্দান্ত ফাঁকা রোড, নিচে ঘর আর মাঠের এই ভিউটা দারুণ লাগছে, দারুণ। সকাল সকাল এই বাইক চালানোর মজাটাই আলাদা। আর এরকম ভিউ সামনে থাকলে তো বাইক চালানোর কোনো কষ্টই মনে হবে না। এইগুলো তো আমরা NH12 ছেড়ে এখন NH27-এ উঠে পড়েছি। আজকের সেকেন্ড টোল আর দিনের 11 নম্বর টোল। হাসাহাসি করছে, ভুল লেনে ঢুকে পড়েছে, বাইক লেনে যায়নি, দেখেই হাসাহাসি করছে। এই রাস্তার প্রচণ্ড খারাপ রাস্তা, এতটা গর্ত, এতই গর্ত দেখেই চালাতে হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে ট্রাক। কতজন ইন্ডিয়ান আর্মি সব যাচ্ছে। এদের জীবনটাই আলাদা রকমের, কত কষ্ট করেই যেতে হয় এদেরকে। স্যালুট হয়, স্যালুট হয় তোমরা। আজকে তোমাদের জন্যই আজ আমরা শান্তিতে বাড়িতে ঘুমাতে পারি, আর তোমাদের জন্যই আমরা এরকম বাইক নিয়ে ঘুরতে পারি, নিজেদের স্বাধীনতাটা বুঝতে পারি। দার্জিলিং 174, বঙ্গাইগাঁও 350, গুয়াহাটি 572। শিলিগুড়ি আরও 117 কিলোমিটার বাকি, ইসলামপুর আরও 35। দেখা যাক কতক্ষণ লাগে। মাঝখানে একটা দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, আবার বাইক স্টার্ট দিয়ে সেই চলছি আমরা শিলিগুড়ির পথে। বাম দিকে কিষানগঞ্জ চলে গেছে, শহরের দিকে রাস্তাটা যে ফ্লাইওভার থেকে বোঝা যাবে। এইদিকে কিষানগঞ্জ শহরটা আছে। তো আমরা শিলিগুড়ি থেকে যাব, সেই জন্য উপরে ফ্লাইওভার উপর দিয়ে বেরিয়ে এলাম। তো বন্ধুরা, আমরা এখন কিষানগঞ্জের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। কিষানগঞ্জের উপরে এই ফ্লাইওভার, বাম দিকে রেল স্টেশনটা থেকে এলো দেখলাম, দুর্দান্ত লাগছে ফ্লাইওভারের ভিউটা দেখো, পুরোটা স্ট্রেট সোজা চলে যাচ্ছে রাস্তা। দারুণ দারুণ আবহাওয়া, হালকা কুয়াশা হয়ে যাচ্ছে।
শুধু একটু টেনশনে লাগছে যে শিলিগুড়ি থেকে যে আমরা আরও 100 কিলোমিটার যাব, এখানেই যদি এরকম কুয়াশা হয়, ওখানে তাহলে কতটা কুয়াশা। তাই জন্য তাড়াতাড়ি আমরা কিষান শিলিগুড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা চলছে। এরকম যদি রাস্তাটা একটু ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। যতটা শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে সূর্যের তেজ যেন কমে যাচ্ছে, কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে যেন পুরো আবহাওয়াটা। জানি না ওখানে কেমন আবহাওয়া আছে। কালকে তো ভালো আবহাওয়া ছিল, পরিষ্কার আবহাওয়া। আজকে দেখে মনে হচ্ছে কুয়াশা হবে, দেখা যাক। এগুলোই কী চাষ হয় সত্যি জানা নেই। ও यहाँ क्यों लाल हो गए वे? তো বন্ধুরা দেখো, আমরা সেই শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। দেখো চা বাগানটা দেখো, দুদিকে দেখতে পাচ্ছ শুধু চায়ের বাগান, চায়ের বাগান। গ্যাং শিলিগুড়ি পৌঁছাতে আর 25-26 কিলোমিটার মতো বাকি। এইরকম রাস্তাটা পেয়েছিলাম বলে অনেকটা টেনে নিয়ে আসা গেছে। সেই মাঝখানে রোডটা প্রায় 25-30 কিলোমিটার রাস্তাটা পুরোটাই বাজে, ওখানেই সময়টা চলে গেছে। মাঝখানে আস্তে আস্তে চায়ের বাগান দেখতে পেলাম, ওখানে দাঁড়িয়ে কিছু ফটো তোলা হলো। আমার ফটোগ্রাফার পেছনে বসে আছে, ও আমাদের ফটো তোলার থেকে নিজের ফটো তোলার চাহিদাও বেশি, মনোযোগও বেশি। তো ফটো পাকড়া ছেলে। আমার গোপ্রোর ব্যাটারির চার্জটাও কমে গেছে, এরপরে আর ব্যাটারি এখনও দাঁড়িয়ে আর চেঞ্জ করবো না, সোজা শিলিগুড়িতে গিয়ে চেঞ্জ করব। এখন 1:30 বাজে, আধ ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছাতে হবে। ওখানে যেখানে খেতে বসবো ওখানেই গোপ্রো ব্যাটারিটা চেঞ্জ করে নেব। ঠিক আছে, চলো। এই দেখুন ডান দিকে চায়ের বাগান, দেখুন কি দারুণ লাগছে, পুরো সবুজ। দেখ রে না, এই যে চা, গোটাটা চায়ের বাগান। যারা যারা আগে এরকম চায়ের বাগান দেখেছো তারা অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ আমরাও চায়ের বাগান দেখে এসেছি। এই জায়গার নাম হচ্ছে বিজলিমণি। সত্যি এই অনুভূতিটাই আলাদা। চায়ের বাগানের মাঝখান দিয়ে দু সাইডে ফুলের গাছ লাগানো, আর সেই কংক্রিট ঢালাই রাস্তার উপর দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মজাটাই আলাদা, সত্যি বলছি, এগুলো বলে বোঝাতে পারবো না। দু সাইডে সুন্দর এক সাইজে পুরো গাছ, ফুলের গাছ লাগানো, আর তার দুই সাইডে চায়ের বাগান, কুয়াশা আবহাওয়া, ঠান্ডা, তার মধ্যে বাইক চালানো আমার স্পাইডারম্যানকে দিয়ে। এই চায়ের বাগানগুলো এখন পাতা বেরোয়নি, শুকিয়ে গেছে চারাগুলো, গাছগুলো। ভেতরের দিকে গাছগুলো নতুন, সেই জন্য সেগুলো বেশি সবুজ। এগুলোর কাজ চলছে, দেখো সবাই কাজ করছে, মনে হয় চায়ের পাতা তুলছে, জানি না। আমাদের আজকে 3 নম্বর টোল। এবার একটা মনে হচ্ছে যে আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। এখনও পর্যন্ত সেই পাহাড়ের ভিউটা এখনও দেখতে পাইনি, জানি না কখন দেখতে পাবো, সেটা দেখার জন্য খুব খুব আগ্রহে আছি। তো আমরা এখন গ্যাংটকের দিকে যাচ্ছি শিলিগুড়ি থেকে।
আধ ঘন্টা ধরে এরকম জঙ্গলের ভেতর দিয়েই রাস্তা গাড়ি চালিয়ে যাচ্ছি। রাস্তায় একটাও কেউ কোথাও দাঁড়ায়নি। সেখানে বারবার বড় বড় করে লেখা আছে যে কোথাও দাঁড়ানো যাবে না। আর যেখানে যেখানে দাঁড়িয়ে আছে সেগুলো শুধু আর্মি ক্যাম্প ছাড়া আর কিছুই নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথম পাহাড়ের ভিউ। চলো আমরা এবার গ্যাংটকের দিকে বেরিয়ে পড়ি। এই খাওয়া দাওয়া শেষ করলাম, অনেকটা দেরি হয়ে গেছে। এবারে আমরা সেই পাহাড়ের রাস্তায় বেরিয়ে যেতে হবে। প্রচুর পরিমাণে টুরিস্ট যাচ্ছে, যতটা যাচ্ছে ততটাই আসছে, কেননা ডিসেম্বরের সিজন শুরু হয়ে গেছে। তাই সব টুরিস্টরা যাচ্ছে। এই যে আমাদের সব পাহাড়ি রাস্তায় ওঠা শুরু হয়ে গেছে, ঘুরে ঘুরে এবার ওঠার রাস্তা। শুধু পাহাড়ে যাব বলে সবার মাথা খারাপ করতাম। যখন পাহাড়ে চলে এলাম, সেটা পাহাড়ের উঁচু উঁচু রাস্তা দেখে না আমার যা ফাটছে সেটা তোমাদের বলেই বোঝাতে পারবো না। কতটা খাড়া উঁচু। এই তো মাত্র সদ্য মানে গ্যাংটক যাওয়ার রাস্তায় এসছি, তাহলে সিকিম আরও কত উঁচু, বা লাদাখ আরও কতটা উঁচু, ভগবান ভেবেই ভয় পাচ্ছে। এই ডান সাইডে নদীটা হচ্ছে তিস্তার নদী। নদীর জলের স্রোতটা দেখেছো বন্ধু, প্রচণ্ড স্রোত। সিকিমে তো আরও রাস্তা খারাপ, এটাতে তো রাস্তা মানে যথেষ্ট ভালো, যথেষ্ট মানে সুন্দর ভালো, শুধু উঁচু নিচু, এছাড়া রাস্তা ভালো। উপর দিয়ে বোধ হয়েছে রেল লাইন হবে বোধ হয়। গ্যাংটক এখান থেকে আরও 88 কিলোমিটার, নাথুলা 160, রংপুর 47। এরকম রাস্তায় বাইক চালানোর মজা আছে, কিন্তু একটু ভয় আছে, যেহেতু কোনোদিন পাহাড়ে বাইক চালাইনি। এটাই আমাদের ফার্স্ট টাইম পাহাড়ে বাইক চালানো। একবার দুবার এলে অভিজ্ঞতাটা হয়ে যাবে, আর এই ভয়টা থাকবে না। এইটা গেলাম, ফিরে এলে আর পাহাড়ের প্রতি অতটা ভয় থাকবে না। থাকবে এই মানে প্রথম যাওয়ার যে ভয়টা থাকে সেটা থাকবে না, যে হ্যাঁ একবার আমি চালিয়েছি, এরপর আমি যে কোনো জায়গায় একটা যেতে পারবো, পাহাড়ে যে কোনো জায়গায় যেতে পারবো, সেই চালানোর অভিজ্ঞতাটা একটু হয়ে যাবে।
সমস্যাটা হচ্ছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তারপরে আরেকটা সমস্যা, গিয়ে সেখানে আবার গ্যাংটকে রুম খুঁজতে হবে। সবার কি করা থাকে, যে বুকিং করা থাকে, গিয়ে রুমে শিফট হয়ে গেল। আমাদের তো রুম বুক করাও নেই, ভাড়াও করতে হবে। এটা মনে হচ্ছে রেল লাইন হচ্ছে বোধহয়। রাত্রের পাহাড়টা দেখছে বন্ধুরা, কেমন লাগছে বল, দারুণ লাগছে, দারুণ। দেখতে পাচ্ছ তোমরা, দুর্দান্ত লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে আমি সত্যি দারুণ দেখতে পাচ্ছি। তবে আমরা এখন মল্লিবাজার পর্যন্ত পৌঁছেছি, এরপরে রংপুর চেকপোস্ট। বন্ধুরা দেখো কেমন ভিউটা দেখো, সত্যি পাহাড়ের গায়ে এই ঘরগুলো লাইট যেমন কীরকম একটা শোকেসের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে মনে হচ্ছে যেন। সাইড দিয়ে তিস্তা নদীর জল, সত্যি রাত্রে এরকম ভিউ দেখতে পাবো ভাবতে পারিনি। দারুণ দারুণ। তো চলো, যত যাবো তত আরও ভালো ভালো ভিউ দেখতে পাবো। আমরা ভেবেছিলাম হয়তো দিনের বেলাটা এটা দারুণ লাগবে, কিন্তু না, রাত্রেও যে এটা দারুণ লাগে সব থেকে, এটা জানতাম না। তো চলো বন্ধুরা, এবার গিয়ে সোজা গ্যাংটকে গিয়েই কথা বলছি।